আজকে আলোচনা করব ম্যাক্সিমস অফ টিচিং, শিক্ষণের মৌলিক নীতিসমূহ। ঠিক আছে, তা আপনাদের সেকেন্ড হাফের যে ফার্স্ট ইউনিট ছিল অলরেডি শেষের দিকে এসেছে। আর একটা মনে হয় ক্লাস নিলে মোটামুটি এই সেকেন্ড হাফের ফার্স্ট হাফটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমার তা ম্যাক্সিমস অফ টিচিং বা শিক্ষণের মৌলিক নীতিসমূহ, এ ব্যাপারে আমাদের জানতে হবে যে নীতিগুলো কী কী সেটা জানতে হবে। ঠিক আছে, একবারে দেখবেন ইউনিট 1-এর শেষের দিকে যদি বুলেট খেয়াল করেন, একবারে শেষের দিকে লেখা আছে ম্যাক্সিমস অফ টিচিং। আর একটা আপনাদের পড়তে হবে, আর একটা ভিডিও হবে রোল অফ টিচার ইন ইফেক্টিভ টিচিং। আর একখানা ভিডিও করলে মোটামুটি ইউনিট 1 আপনাদের কমপ্লিট। ফার্স্ট ইউনিটে যেটুকু আমার পড়ানোর দায়িত্ব ছিল সেটুকু আপনাদের কমপ্লিট। ঠিক আছে, আর ম্যাক্সিমস অফ টিচিং এটা খুব ইম্পর্টেন্ট, যেটি পূর্বে না আসা থেকে এবারকার জন্য ভালোই ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তাহলে এখানে শিক্ষণের মৌলিক নীতিসমূহ, এখানে শিক্ষণ প্রক্রিয়া শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং ভূমিকা পালনের জন্য শিক্ষণের মৌলিক নীতিগুলির ব্যবহার বিশেষ কার্যকরী। এই নীতিগুলি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এবং পেশনা সঞ্চারে বিশেষ ভূমিকা গ্রহণ করে। শিক্ষণকে কার্যকরী এবং অর্থবহ করে তুলতে এইগুলি বিশেষভাবে সাহায্য করে। শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়ায় মনোযোগ আকর্ষণ করতে এই নীতিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। একজন কার্যকরী এবং সুশিক্ষক এই নীতিগুলি সম্পর্কে অবশ্যই সচেতন থাকবেন। তো নীতিগুলি কী সেগুলো জানতে হবে। প্রথমেই দেখেন, জানা থেকে এটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। কিন্তু বারবার বলছি ম্যাক্সিমাম অফ টিচিং পরীক্ষা চলে এসছে, ধরে রাখেন। যদি পূর্বের বছর না এসে থাকে, এবছরকার জন্য ইম্পর্টেন্ট, খুব আসবেই, আমি কনফার্ম থাকলাম। এর আগের বছর যদি না এসে থাকে, আবার বলছি এটা কিন্তু আসবে ম্যাক্সিমাম অফ টিচিং। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমস অফ টিচিং মানে ম্যাক্সিমস মানে নীতি এখানে। ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে যে টিচিংয়ের নীতিগুলো আলোচনা করো, বা 2 নম্বরও আসতে পারে, 5 নম্বরও আসতে পারে, আবার 10 নম্বরও আসতে পারে। আপনাদের সব রকম প্রিপারেশন নিয়ে রাখতে হবে। কিন্তু এটা ইম্পর্টেন্ট, ভালো করে এই নীতিগুলো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, আর পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবেন, আর পয়েন্টের ব্যাখ্যাগুলো একটু পড়ে নেবেন। কনসেপ্ট যেভাবে বলছি সেইভাবে মনে রাখার চেষ্টা করবেন। 2-3 লাইন করে ব্যাখ্যা করে দেবেন, আর এই যে টিচিং, ম্যাক্সিমস অফ টিচিং, এই নোটটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখেন, জানা থেকে অজানা নীতি। এটা আবার কীরকম জিনিস? ফ্রম নন টু আননোন, মানে কি পরিচিত থেকে অপরিচিত, বা জানা থেকে অজানা নীতি। এটা কীরকম জিনিস? জানা থেকে অজানা নীতির অর্থ কী দেখাবে? যে বিষয়ে শিক্ষার্থী ইতিমধ্যে জ্ঞান অর্জন করেছে তাকে ভিত্তি করে অজানা বিষয়ে জ্ঞান অর্জনের প্রসার। মানে ঠিক একটা মাইক্রো টিচিংয়ের মতো হয়। মাইক্রো টিচিংয়ে কী হয়? প্রথমে কী করায়? ইন্ট্রোডাকশন করায় না? প্রথমে মানে যে বিষয়টা পড়ানো হবে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে দেখবেন, আপনারা যারা মাইক্রো টিচিং করেছেন তারা জানেন বা জানবেন, বা ব্যাপারটা যারা অবগত, মাইক্রো টিচিংয়ে কী হয়? প্রথমেই তো স্কিল আছে মাইক্রো টিচিংয়ে বিভিন্ন রকম স্কিল আছে। তো প্রথম দেখবেন উপস্থাপনা পর্বটা করতে গেলে কী করতে হয়? উপস্থাপনা পর্ব আলোচনা করতে গেলে যেটা করতে হবে, যে প্রথমেই আপনি যে বিষয়টা পড়াচ্ছেন, প্রথমেই সেটাকে ডাইরেক্ট গিয়ে আপনি আপনার মনের মতো মানে গড়গড় করে রিং করে দিলেন, গড়গড় করে বক্তৃতা দিলেন। ওটা কিন্তু পড়ানো আর্টিস্টিক বা স্টাইলিস্টিক দিক না, বা যে ফিচার্স বলতে গেলে সেটাও না। অ্যাকচুয়ালি আপনি যে বিষয়টা পড়াবেন, আপনার যে পূর্বার্জিত জ্ঞান যেটুকু আছে তার সঙ্গে এর সাঙ্গীকরণ, যে বিষয়টা পড়াচ্ছেন তার সাঙ্গীকরণ করে আপনাকে বিষয়টা পড়াতে হবে। ঠিক আছে, তাই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাই এখানেও সেই বিষয়টা বলছে, যেসব বিষয়ে শিক্ষার্থী ইতিমধ্যে জ্ঞান অর্জন করেছে তাকে ভিত্তি করে অজানা বিষয়ে জ্ঞান অর্জনের অগ্রসর হয়। তাহলে যেটুকু সে আগে জেনেছে, ঠিক আছে, তার উপর বেস করে কী করতে হবে? অজানা বিষয়, এবার তার উপর বেস করে তাকে এগিয়ে যেতে হবে। অজানা কোনো বিষয়, সেই বিষয়টার উপর আরও আছে কি, অ্যাকচুয়ালি কোনো কিছু গবেষণার মতো জিনিস। মানে গবেষণা করতে গেলে প্রাথমিক আপনি যদি রিসার্চ করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে প্রাথমিক আপনাকে একটা প্রাইমারি ডাটা দেওয়া হয়। ঠিক আছে,
মানে প্রাথমিক তথ্য আপনি মোটামুটি ওইটার সম্বন্ধে জানেন। এবার আপনাকে কী করতে হবে, সেইটা অ্যানালাইসিস, সেইটা রিসার্চের মাধ্যমে কী করতে হবে, আপনাকে আস্তে আস্তে করে খুঁজে বার করতে হবে সেই তথ্যগুলো, বা সেই জ্ঞানটা অর্জন করতে হবে। সেটাই এখানেও এরকম ব্যাপারটা, জানা থেকে অজানা নীতি। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে দুনিয়ার লেখা আছে, এত লেখার দরকার নাই। ওই প্রথমে ওই অর্থ হলো জ্ঞান অর্জনে অগ্রসর, এইটুকু লিখবেন, আর বাদ বাকি সব বাদ দিয়ে একটা উদাহরণ দিয়ে দেবেন। উদাহরণস্বরূপ বলা যায়, আমার উদাহরণটাও দিতে পারেন, এই যে গবেষণা ক্ষেত্রে আমি যে উদাহরণটা বললাম এটাও দিতে পারেন, বা যেটা বই আছে সেটাও দিতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় কি, ব্যক্তির ওপর বংশধারা এবং পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করার পূর্বে ব্যক্তির ওপর যে বংশধারা এবং পরিবেশের যে প্রভাব আছে সেটা আলোচনা করার পূর্বে বংশধর পরিবেশ কাকে বলে সেই সম্পর্কে জ্ঞান প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। এই উদাহরণটা দিতে হবে, সেটাই বলছি, যেটা একটু আগে বলছিলাম যে রিসার্চে কোনো একটা গবেষণা ক্ষেত্রে উদাহরণ দিয়ে দিতে পারেন, বা এই যে ব্যক্তির ওপর যে বংশধারা পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করার পূর্বে বংশধারা এবং পরিবেশ কী, আমি যে জিনিসটা পরিবেশ কাকে বলে সেই সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। কী বলেছিলাম, যে বিষয়ে শিক্ষার্থী ইতিমধ্যে জ্ঞান অর্জন করে তাকে ভিত্তি করে অজানা বিষয়ে জ্ঞান অর্জনে সে অগ্রসর হবে, অজানা বিষয়ে। ঠিক আছে, তাই আপনাকে এইভাবে জানা থেকে অজানা নীতিতে যেতে হবে। সরল থেকে জটিল, ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, মানে কি সরল থেকে জটিল কী হয়ে যাবে, এটাকে সহজ কাজ বা অধ্যায়টি প্রথমে শিখতে হবে এবং ক্রমশ জটিলের দিকে অগ্রসর হতে হবে। অর্থাৎ আমি এটা বলছি, দেখেন আমি বইয়ের উদাহরণ বলছি, আমি সবসময় অন্য উদাহরণগুলো বলছি। ঠিক আছে, ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি একটা ধরেন গেমের কথা, আপনারা যে গেম খেলেন, ব্লু হোয়েল গেম, তারপরে আছে না যে সব কী সব গেম আছে, যে কী নাম ভুলে গেলাম, পাবজি গেম, তারপরে দেখবেন বাজার চলতি বিভিন্ন রকম গেম। এবার গেম কিন্তু এখন অনেক রকম এসছে, যেমন ধরেন একটা গেমের উদাহরণ দিচ্ছি, আপনারা দেখবেন প্রথমে যখন গেম খেলেন অফলাইনে গেম খেলতেন। ঠিক আছে, অফলাইনে খেলতেন তো, অফলাইনে সহজ সহজভাবে বোতাম টিপে দিলেই গেম খেলে। এখন আবার কি এসছে অনলাইনে গেম, মানে নেট সহযোগে গেম খেলা, যে যেটা যে পাবজি গেম বলে। তাহলে এই যে আমি কি বলতে চাইছি এখানে, অর্থাৎ আপনি প্রথমে কিন্তু ছোটো ছোটো গেমগুলো খেলার চেষ্টা করুন, ছোটো ছোটো গেমের মাধ্যমে নিজেকে তৃপ্তি রাখতেন, নিজের সময় পাস করতেন, টাইম পাস করতেন, নিজে সে আস্তে আস্তে ছোটো ছোটো গেমগুলো খেলে নিজেকে তার মধ্যে ইনভলভ রাখতেন। আস্তে আস্তে যখন কী হলো, আপনি যখন মার্কেটে নিউ নিউ গেম আসছে তখন কী হবে, আপনার সেই আগ্রহ অনুযায়ী বা চাহিদা অনুযায়ী আপনি কী হচ্ছে দ্রুত জটিল জটিল দিকে যাচ্ছেন, জটিল কোনো একটা গেম খেলার দিকে যাচ্ছেন। কারণ যাচ্ছেন যে আপনার সহজ গেম বা যে বেস বা যে কনসেপ্টটা আপনার মধ্যে চলে এসছে, গ্রোথ হয়ে গেছে। তারপরে কী হচ্ছে, আপনি কি তখন জটিল গেমের দিকে, ব্লু হেল গেম, পাবজি গেম, এই গেমের দিকে তখন এগিয়ে যাচ্ছেন, মানে আপনি খারাপের দিকে তখন এগিয়ে যাচ্ছেন। ব্লু হেল গেম অবশ্যই খারাপ, পাবজি গেমও খারাপ, নেশার জিনিস পুরোপুরি, এসব খেলাই উচিত না, এসব খেলা উচিত না। ফেসবুকও করা উচিত না, মানে কি সবসময় ক্রিকেট খেলা উচিত, তারপরে বলো ফুটবল খেলা উচিত, পড়াশোনা করা উচিত, এর বাইরে কিছু করা উচিত না। কিন্তু বাস্তবে এমন পরিবেশ এখন সৃষ্টি হয়েছে, এখন সবাই ফেসবুক, এখন মাঠে আর কেউ ক্রিকেট খেলে না, সবাই কী করে, ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, এই নিয়ে এখন সবাই ব্যস্ত। ঠিক আছে, তা সেটাই বলতে চাইছি। তা ব্যাপারটা হলো এখানে এখন যত দ্রুত, মানে কি এই যে বিশ্বায়নের যুগ, আপনারা জানেন যে বিশ্বায়নের যুগে মানুষ যেমনি পরিবর্তন হচ্ছে তেমনি মানুষের চাহিদারও পরিবর্তন হচ্ছে। মানুষের যে চাহিদা তার সঙ্গে সামঞ্জস্য অনুযায়ী যদি কোনো কিছু, মানে কি বাজারে বা দেশে যদি তার সামঞ্জস্যতা না থাকে, তাহলে কী হবে, সেই প্রোডাক্ট বা উৎপাদনও ব্যাহত হবে। তাই দেখবেন আগে আপনারা অফলাইন গেম খেলতেন, যখন দেখলো অফলাইন গেমে দেখলো যে এর চাহিদা মার্কেটে কমে আসছে, তখন কী করলো, বিভিন্ন সংস্থারা অনলাইন গেম চালু করার চেষ্টা করলো। তাই এটাই বলছি, এখানে উদাহরণটা কি, গেম খেলার উদাহরণটা দিতে পারেন, আমার উদাহরণটাও দিতে পারেন, বা বইয়েও দেখবেন একটা উদাহরণ আছে, বইয়ের উদাহরণটা বলি এবার কী আছে। প্রাকৃতিক বিষয়ের ওপর পাঠদানের সময় শিক্ষক প্রথমে সমগ্র ফুলটি দেখাবেন। প্রাকৃতিক বিষয়ের পাঠদানের সময় শিক্ষক প্রথমে সমগ্র ফুলটি দেখাবেন। উদাহরণে এই যে বইয়ে দেওয়া আছে এগুলাই লিখতে হবে তা নয়,
আপনি আপনার মতো উদাহরণ লিখতে পারেন, কিন্তু সেটা যেন এই ম্যাচ করে। আমি যে উদাহরণগুলো বলছি, যেমন গেমের উদাহরণটা বললাম, এটা লিখতে পারেন, ম্যাচ করবে এরকম উদাহরণ লিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলছি, এই প্রাকৃতিক বিষয়ের উপর পাঠদানের সময় শিক্ষক প্রথমে সমগ্র ফলটি দেখবেন। ঠিক আছে, এটা এটা আপনাদের আলোচনা করতে হবে। তারপরে কি বললো, প্রাকৃতিক বিষয়ের উপর পাঠদানের সময় শিক্ষক প্রথমে সমগ্র ফুলটি দেখাবেন, পরে ওই ফুলটির বিভিন্ন অংশ দেখাবেন, প্রয়োজন মতো আলোচনা করবেন। এই একটা উদাহরণ দিয়েছে, এর জন্য পাবজি গেমের উদাহরণটা অনেক ভালো। ঠিক আছে, একটা প্রাকৃতিক যে ফুলের ওপর উদাহরণ দিয়েছে, সরল থেকে জটিল, এটা বলতে মানে এবার সহজ থেকে কঠিন, এবার ইজি টু ডিফিকাল্ট। এটা কি বলছে দেখেন, বলছে শিক্ষণীয় বিষয়কে সর্বদা সহজ থেকে অন্তত কঠিনের দিকে বিন্যস্ত করে অগ্রসর। অবশ্যই আপনি যে বিষয়টা শিখছেন সেটাকে সহজ থেকে কঠিনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি, আমরা আস্তে আস্তে যখন প্রথমে অঙ্ক শিখি, ঠিক আছে, প্রথমেই কি যোগ গুণ ভাগ বিয়োগ শিখি, তারপরে তো আমরা এই সরল করা সমাধান করা এইসবের দিকে যাই, বা ছোটো ছোটো অঙ্কগুলো শিখি। প্রথমেই তো যোগ গুণ ভাগ না শিখি তো একবারে মানে কি বিরাট পাটিগণিত অঙ্ক করতে লাগে না। এই জন্যে ওরকমই বলা হচ্ছে এখানে, সহজ থেকে সরল মানে কি সহজ থেকে প্রথমে কঠিনের দিকে যেতে হবে। অপেক্ষা করুন, শিক্ষার্থীকে আগ্রহ ধরে রাখার জন্য এটি বিশেষ প্রয়োজন। কোনটি সহজ কোনটি কঠিন তা জানার জন্য শিক্ষার্থীদের মানসিক সংগঠন এবং বোধগম্যতা স্তর সম্পর্কে অবহিত হওয়া উচিত। তাহলে এখানে সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে, এবং কোনটা সহজ কোনটা কঠিনের জন্য এটা জানতে গেলে শিক্ষার্থীদের যে মানসিক মেন্টালিটি, যে অর্গানিক মেন্টালিটি ব্যাপারটা, শিক্ষার্থীর যে মেন্টালিটি এবং যে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেই জিনিসটা কিন্তু আপনাদের জানতে হবে। সেটা অবহিত হতে পারলে তবে এই জিনিসটাতে সাকসেস হবে। উদাহরণস্বরূপ কি বই কি দেওয়া হয়েছে দেখা যায়, বইয়ে বলা হয়েছে সরল লেখা অঙ্কন খুবই সহজ, কিন্তু শিশুরা সে বিষয়ে আগ্রহী নয়, তারা জন্তু জানার উপরে আগ্রহী, তাই সে সরল লেখার পরিবর্তে জন্তু জানা আঁকবে, যদিও তা অপেক্ষিত কঠিন। সেই কারণে শিশুদের শিক্ষার ক্ষেত্রে সহজে কঠিনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে শিশুর আগ্রহের দিকটির প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে। শিশু শিক্ষার ক্ষেত্রে যুক্তি অপেক্ষা মনস্তত্ত্বের দিকটি অধিক গুরুত্ব পায়। অ্যাকচুয়ালি ব্যাপার দেখবেন, সরলরেখা অঙ্কন বলছি তো, সরলরেখা অঙ্কন এই যে ব্যাপারটা আছে, ঠিক আছে, এই সরলরেখা অঙ্কনের ব্যাপারটা যাই হোক, এই ব্যাপারটা কি দেখবেন, অনেক সময় আপনারা বাল্যকালে মানে ছবি এঁকেছেন, দেখবেন ওখানে বিভিন্ন রকম সরল লেখা থাকে। সরল লেখার মাধ্যমে কীভাবে মানে কি বিভিন্ন রকম জন্তু জানোয়ার, বিভিন্ন রকম পশু পাখি কীভাবে ছবি আঁকা যায়, তার একটা কিন্তু শেখা, তার একটা থাকে। বইগুলো মার্কেটে পাওয়া যায় 10 টাকা 12 টাকা করে দাম, কিন্তু রং থাকে না, রঙও করতে হয়। ওই বইগুলো কিন্তু এই সহজ থেকে কঠিনের একটা বাস্তবিক উদাহরণ বলতে গেলে। ঠিক আছে, তারপরে দেখেন মূর্ত থেকে কনক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট, এই মূর্ত থেকে বিমূর্তর নীতিতে দেখা যায় শিশুর কল্পনা বহুল অংশে প্রভাবিত হয় মূর্ত বস্তুর উপর। কথায় বলে বস্তু প্রথমে পরে শব্দ। রুশো বলছে দেখেন, বস্তু বস্তু বস্তু, এই যে থিংস থিংস থিংস, শুরুতে শিশুর বিষয় বিমূর্ত বিষয় বোধগম্য হয় না। খুব কম বয়সী শিশু পাথরের টুকরো বা কাঠের টুকরোর সাহায্যে গণনা করে। ঠিক আছে, অল্প বয়সী শিশুরা প্রথমে শিখে, সে যা শেখে শোনে, হাত দিয়ে অনুভব করে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি শিশু জাহাজ সম্পর্কে ধারণা গঠন করতে পারে যদি তাকে জাহাজের মডেল দেখানো, চিড়িয়াখানা সম্পর্কে বুঝতে পারে যদি তাকে চিড়িয়াখানা নিয়ে গিয়ে দেখানো। আমরা জানি শিক্ষার অন্যতম শর্ত হলো আগ্রহ। এই আগ্রহ সঞ্চারে মুক্ত বিষয় দেখানো বিশেষ প্রয়োজন। বিজ্ঞানের বিষয়ে শিশুর আগ্রহ সঞ্চয় যখন সে কোনো পরীক্ষার ডেমনস্ট্রেশন দেয়। ব্যাপারটা বলতে চাইছে মূর্ত থেকে মূর্ত মানে কি, মূর্ত মানে যেটা স্বচক্ষে আমি দেখছি, বিমূর্ত মানে যেটা চোখে দেখা যায় না বা দেখতে পারে বস্তু। আপনি ধরেন কোনো একটা মডেল, ধরেন আমি এটা বলছি জাহাজ দিয়ে আছে, উদাহরণ চিড়িয়াখানা দিয়ে আছে, চিড়িয়াখানা জাহাজ বাদ দিই, আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। দেখবেন দুর্গা পুজো হয়, দুর্গা পুজোয় বিভিন্ন রকম প্যান্ডেল হয়, তারপর ঠাকুর হয়। ওই দুর্গা ঠাকুর, আপনি শিশুকে বললেন দুর্গা ঠাকুর এরকম এরকম তার 10টা হাত হয়, তার সে অসুরকে বধ করে, শিশুকে বললেন, এটা তো কাল্পনিক, এটা তো বিমূর্ত জিনিস। এবার যখন ওই জিনিসটা আপনি নিয়ে গিয়ে দুর্গা পুজোর সময় যখন শিশুকে দেখাবেন, এই দেখো দেখো দুর্গা ঠাকুর, এটা 10টা হাত, এইভাবে অসুরকে বধ করেছিল, এইভাবে এর এইটা হলো এর ছেলে, ঠিক আছে, এইটা হলো এর বাহন,
তখন কি হবে, শিশুটা ধারণা স্বচ্ছ হবে, যেটা আপনি বলেছিলেন বিমূর্ত বিষয়, সেটা তার কাছে মূর্ত হয়ে যাবে। তাই সবসময় কি আমাদেরকে সবসময় মূর্ত থেকে বিমূর্তর দিকে যাওয়াই দরকার, বিমূর্ত থেকে মূর্ত না। তারপরে দেখেন বিশেষ থেকে সাধারণীকরণ, পার্টিকুলার থেকে টু জেনারেল। এটা কীরকম যেমন দেখেন, সূত্র, নিয়ম ইত্যাদি ব্যাখ্যা আলোচনা করার পূর্বে প্রাসঙ্গিক উদাহরণে উল্লেখ করা প্রয়োজন। সূত্র, নিয়ম, থিওরি এসব ব্যাখ্যা বা আলোচনা করার পূর্বে প্রাসঙ্গিক উদাহরণে উল্লেখ করা প্রয়োজন। প্রকৃতপক্ষে বিশেষ তথ্য জানার সঙ্গে সঙ্গে শিশু শিক্ষার্থীরা নিজেরাই সাধারণীকরণের চেষ্টা করে। গণিত, ব্যাকরণ, প্রাকৃতিক ভূগোল এবং প্রায় সমস্ত বিজ্ঞানের বিষয় সংক্রান্ত সূত্র বা নিয়মের ভিত্তি হলো বিশেষ থেকে সাধারণ দিকে। তো সূত্র, নিয়ম, কোনো একটা সূত্র বা তো কোনো কিছু একটা ব্যাখ্যা বা আলোচনা করার পূর্বে প্রাসঙ্গিক উদাহরণ উল্লেখ করা প্রয়োজন। সূত্র বা নিয়ম যাই হোক, সেটা ব্যাখ্যা করার পূর্বে কোনো উদাহরণ প্রয়োজন, মানে কি এখানে উদাহরণ উল্লেখ করা যায়। এটা ব্যাপারটা একটা উদাহরণ দিচ্ছি। দেখেন এখানে গণিত, ব্যাকরণ, প্রাকৃতিক ভূগোল প্রায় সমস্ত বিজ্ঞানের সূত্র বা নিয়মের ভিত্তি হলে বিশেষ থেকে সাধারণ দিকে। প্রথম বিশেষ থেকে সাধারণীকরণ মানে কি, আমাদের প্রথমে সূত্র বললে তারপরে আপনাকে উদাহরণের দিকে যেতে হবে। আর একটা আছে একটা আরোহী আর একটা অবরোহী আছে। অবরোহী আরোহী ব্যাপারটা এইটা, ঠিক আছে? সেটা আপনারা ম্যাথডে অবশ্যই জানতে পারবেন, এই ব্যাপারটা আলোচনা করলেন। এবার অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট নীতি মানে কি, ইনডিফিনাইট টু ডেফিনাইট মানে কি, ফিক্সড আনফিক্সড এরকম ব্যাপারটা। তাহলে অনির্দিষ্ট থেকে কী বলছি, নির্দিষ্ট দিকে কীভাবে যাবেন দেখেন। শিশুদের চিন্তা ধারণা দেখেন কী বলছি, অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট দিকে শিশুদের চিন্তাধারা, ভাবনা, ধারণা ইত্যাদি প্রথম দিকে অনির্দিষ্ট থাকে। নির্দিষ্ট তারা তো চিন্তা ভাবনা করে, প্রথম দিকে তারা অনির্দিষ্ট থেকে, অবিন্যস্ত থেকে এবং অস্পষ্ট হয়। এই চিন্তাভাবনা এবং ধারণাগুলিকে নির্দিষ্ট, সংক্ষিপ্ত এবং ধারাবাহিকতায় রূপ দিতে হয়। তাহলে শিশুদের যে চিন্তাভাবনা, ধারণা ফার্স্টে কী হয়, অনির্দিষ্ট থেকে, তারপর অবিন্যস্ত থেকে অস্পষ্ট হয়। এই চিন্তাভাবনা ধারণাগুলিকে কী করতে হবে, নির্দিষ্ট, সংক্ষিপ্ত এবং ধারাবাহিকতায় রূপ দিতে হবে। শিক্ষক তখনই কার্যকরী হবে যখন শিক্ষক প্রতিটি শব্দ, ধারণা এবং চিন্তাভাবনাগুলি এমনভাবে শিক্ষার্থীদের নিকট তুলে ধরবেন যাতে শিক্ষার্থীরা ছবির মতো সেগুলি মনে রেখে দিতে সক্ষম হয়। তাহলে শিশুদের যে চিন্তাভাবনা, ধারণা সেগুলো প্রথম দিকে গিয়ে অনির্দিষ্ট, অবিন্যস্ত, অস্পষ্ট হয়, এটা সবাই জানে। এই চিন্তাভাবনা, ধারণাগুলিকে নির্দিষ্ট, সংক্ষিপ্ত, ধারাবাহিকতায় রূপ দিতে হবে। শিক্ষক প্রতিটি শব্দ, ধারণা, চিন্তাভাবনা এমনভাবে শিক্ষার্থীর নিকট তুলে ধরবেন যাতে শিক্ষার্থী ছবির মতো মনে রাখে। অর্থাৎ বুঝে বলা হচ্ছে, ধরেন প্রথমে শিশুদের চিন্তাভাবনাগুলো হয় দেখবেন এলোমেলো, র্যান্ডামলি, কোনো নির্দিষ্ট ফিক্স থাকে না, র্যান্ডামলি তাদের চিন্তাভাবনা, যে কোনো চিন্তাভাবনা আছে। এবার শিশুদের সেই চিন্তাভাবনাটাকে আপনি যদি মানে গ্রাহ্য না করেন তাহলে কিন্তু নষ্ট হবে। আপনাকে শিশুদের যে চিন্তাভাবনা বা যে কল্পনাটাকে তার সাপেক্ষে যদি আপনি কোনো কিছু করেন, তাদের যে ধারণাটাকে আপনি যদি গুরুত্ব দেন বা তাদের ধারণাটাকে যদি শিক্ষার্থীদের সামনেই তুলে ধরেন, ঠিক কি ছবির মতো, মানে কি একবার ছবি যেমন একটা ধরেন ইতিহাসের গল্প যেমন বলা হয়, এই করেছিল যেন একবার কাল্পনিক চিত্র তাদের চোখের সামনে এরকম যদি ভাবে পড়ানো হয় তাহলে কিন্তু বিরাট উপকার তাদের হয়। এটাই বলছি। তারপর দেখেন 7 নম্বর, অভিজ্ঞতা থেকে যুক্তির নীতি। পর্যবেক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা জন্ম হয়, ঠিক আছে? পর্যবেক্ষণ, অবজারভেশনের মাধ্যমে অভিজ্ঞতা জন্ম নেয়। যুক্তিপূর্ণ জ্ঞানের সঙ্গে কিছু থাকে বিমূর্ততা এবং কিছু থাকে কার্যকরণ সম্পর্ক। যুক্তিপূর্ণ জ্ঞানের সঙ্গে কিছু থাকে বিমূর্ততা এবং কিছু থাকে কার্যকরণ সম্পর্ক। সাধারণভাবে দেখা যায় যে শিশু প্রথমে দৈনন্দিন অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অর্জন করে, পরে সেইগুলি যুক্তিপূর্ণ বা যৌক্তিকতা বিচার করে। তাহলে শিশু কী করছে, ফার্স্টে গিয়ে দৈনন্দিন জ্ঞানগুলো অর্জন করছে, যে অভিজ্ঞতা সেগুলো যুক্তিপূর্ণ বা লজিক্যালি কি সেগুলো ঠিক, সেইটা শিশুদের। যেমন নিউটনের গতিসূত্র প্রথমে শিক্ষার্থীরা দৈনন্দিন অভিজ্ঞতা তুলে ধরতে হবে, তারপরে সূত্রগুলি ব্যাখ্যা করে শিখে দেবে। অর্থাৎ বোঝানো হচ্ছে, মানে কি, আমি নিউটনের গতিসূত্র বাদ দিলাম, অন্য কোনো যাচ্ছি, আপনি এমন একটা উদাহরণ দিলেন যেটা
মানে কী বলবো, দৈনন্দিন জীবনে সে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার সঙ্গে আপনার ওই যে উদাহরণটা ব্যাখ্যা করে সেটা শিক্ষার্থীদের সামনে বোঝাতে হবে। আর এই যে মানে কি ধরেন কী বলবো, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, এবার ট্রেন অ্যাক্সিডেন্টটা আপনি দেখাতে পারবেন না সচরাচর, ট্রেন অ্যাক্সিডেন্টে অনেক ভিডিও পাওয়া যায়। এবার ট্রেন অ্যাক্সিডেন্টটা কীভাবে হচ্ছে বা কীভাবে ট্রেনে মানুষ মারা যায় সেটা যদি আপনি একটা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখেন, বাস্তব একটা মানে কি ছবির মাধ্যমে বা বাস্তব একটা ভিডিওর মাধ্যমে, তাহলে কি উদাহরণটা তাদের বুঝতে সহজ হবে। শিশুরা মানে প্রায়ই এটা অভিজ্ঞতা পায়, যে শুনতে পায় বা অভিজ্ঞতা দেখতেও পায়, সেটা যদি তুলে ধরতে পারেন তা হবে। মানে এটাই ব্যাপার, মানে কি শিশুরা কল্পনা করছে যে ট্রেনে এইভাবে মরে, এবারে কীভাবে মরছে সেটা যদি ভিডিওর মাধ্যমে দেখানো হতো ভালো। এবং মনস্তত্ত্ব থেকে যৌক্তিকতা, বলছি জটিলতা অনুযায়ী বিষয়বস্তু বিন্যাস হলো যৌক্তিক দৃষ্টিভঙ্গি ভিত্তি, অপরদিকে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ভিত্তি হলো শিশুর আগ্রহ, চাহিদা, মানসিক সংগঠন এবং প্রতিক্রিয়া। ঠিক আছে, এই ভিত্তিগুলো, এটা মনস্তাত্ত্বিক ভিত্তি আর আলোচনা করলাম না এটা। তারপর নেক্সট আসা যায় সমগ্রতিক অংশ। সমগ্রতিক অংশ মানে শিশু নিকট সমগ্রতিক অংশ অধিক অর্থবহ। গিলফোর্ড এবং নিউম্যানের গবেষণা থেকে মন্তব্য, সমগ্র শিখন আংশিক শিখন থেকে উন্নত, কারণ সমগ্র শিখনকে অর্থবহ করে তোলে আর অংশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক হচ্ছে শিক্ষার্থী সক্রিয়। এই হলো ব্যাপার। নিকট থেকে দূরের নীতি আপনারা পড়লেই বুঝতে পারবেন, খুব একটা কঠিন নয় এগুলো। শিশু যে পরিবেশে বাস করে তার নিকটস্থ পরিবেশে ভালোভাবে শেখে। শিশু প্রথমে তার চারপাশের চতুর্পাশের পরিবেশকে জানাবে, ক্রমশ সে দূরবর্তী পরিবেশকে জানাবে ইত্যাদি। তাহলে নিকট থেকে দূরের পরিবেশের ব্যবস্থা। তারপর বিশ্লেষণ থেকে সংশ্লেষণ, এইটা এটা বলার দরকার। অ্যানালাইসিস টু সিনথেসিস, বিশ্লেষণ আর সংশ্লেষণ। বিশ্লেষণের অর্থ কী? সমস্যাগুলির সুবিধা অনুযায়ী বিভিন্ন অংশ ভাগ করবে, এবং সংশ্লেষণের অর্থ করবে ওই অংশগুলিকে একত্র করে সংযোগ করবে। তাহলে বিশ্লেষণ আর সংশ্লেষণ জিনিসটাকে, বিশ্লেষণ মানে কি ভাগ করবে জিনিসটাকে, আর সংশ্লেষণ মানে কি, সংশ্লেষণ মানে সংশ্লিষ্ট যুক্ত করা। বিশ্লেষণ মানে বর্ণনা করা, আর সংশ্লেষণ মানে যুক্ত করা বা সংশ্লিষ্ট করা বা সামগ্রিক রূপ দেওয়া সংশ্লেষণ। তাহলে যে অংশগুলো ভাগ করলে সেগুলো একটা সামগ্রিক রূপ দেবে। ঠিক আছে, যেমন যেমন কি একটা ত্রিভুজে অঙ্কন করা হলে ত্রিভুজের বিভিন্ন খাপ করে এই ছকগুলো আলোচনা, ত্রিভুজটা তারপরে সামগ্রিকভাবে একটা 3 কোণাকৃতি ত্রিভুজ অঙ্কন করবে, এটা হতে পারে। তারপরে প্রকৃতি থেকে প্রতিনিধিমূলক নীতি। শিশুদের যখন প্রকৃত বিষয়বস্তুগুলি প্রদর্শন করে তখন তারা সহজেই শিখতে পারে, দীর্ঘ সময় মনে রাখতে পারে। বস্তুগুলি প্রতিনিধি চিত্র, মডেল ইত্যাদি বড়দের জন্য ব্যবহার করা উচিত এগুলো। তারপরে আরোহী পদ্ধতি অনুসরণ করা উচিত। অর্থাৎ আরোহী মানে কি, আরোহী মানে ব্যাপারটা বলে যে উদাহরণ থেকে যেটা সূত্রে যাওয়া যাবে সেটা আরোহী, আর অবরোহী মানে কি সূত্র থেকে উদাহরণে যাওয়া যাবে সেটা অবরোহী। একটু আগে বললাম। ঠিক আছে, উদাহরণ দেখবেন এখানে আছে, উদাহরণ একটা দিয়ে দেবেন, বিভিন্ন রকম উদাহরণ আছে। যেমন ধরেন একটা বলছি, যেখানে আছে বিভিন্ন উৎস থেকে জল সংগ্রহ করে বিশ্লেষণ করে দেখা যায় সব ক্ষেত্রে 2 ভাগ হাইড্রোজেন আছে আর 1 ভাগ আছে অক্সিজেন, অর্থাৎ এক্ষেত্রে পদ্ধতি হলো অবরোহী। উদাহরণ দিলাম। মন্তব্য সবশেষে বলা যায় শিক্ষণের মৌলিক নীতিগুলি শিক্ষণের সাহায্য করে মাত্র, শেষ কথা নয়। সে শিক্ষক নীতিগুলি প্রয়োগে শিক্ষণীয় পরিবেশ এবং পরিস্থিতি, শিক্ষার্থীর প্রবণতা, ক্ষমতা, আগ্রহ ইত্যাদি বিশেষভাবে বিবেচনা করবেন। এই হলো ব্যাপারটা। এই যে আমি টোটাল বললাম 13টা, মানে প্রায় 13টা মতো আপনাদের নীতি বললাম। এই 13টা নীতি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা জানতে হবে। আর উদাহরণ যে এখানে দেওয়া আছে এই উদাহরণে লিখতে হবে তা না, আমি যেমন বিভিন্ন উদাহরণ আপনাদেরকে তুলে ধরলাম সেই অনুযায়ীও আপনারা লিখতে হবে, কিন্তু বিষয়টা কনসেপ্টটা যেন ঠিকঠাক থাকে। আশা করি আপনারা বুঝেছেন। আর একটা মোটামুটি ভিডিও হলে ফার্স্ট ইউনিট কমপ্লিট আপনাদের। ঠিক আছে, প্রত্যেকে থ্যাংক ইউ, ধন্যবাদ।